ম্যাডাম কেউ আছেন নাকি? ম্যাডাম মনে হচ্ছে ভেতরে কেউ নেই। কোথায় গেল? ও তো কিছু বলেও নি। আপনি মোবাইলে ফোন করে দেখেননি ম্যাডাম? আরে ফোনেই তো পাচ্ছি না ওকে। গোপী, তুমি একটা কাজ করো, পিছনে দেখো তো কোনো দরজা আছে কিনা। ঠিক আছে ম্যাডাম। প্রতীক্ষা, প্রতীক্ষা, ম্যাডাম দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ঘরের মধ্যে সবকিছু ছড়িয়ে পড়ে আছে ম্যাডাম। হ্যাঁ, এখানে কিছু তো হয়েছে। প্রতীক্ষার নিশ্চয়ই কিছু হয়েছে গোপী। আর খুব দুর্গন্ধও আসছে। প্রতীক্ষা, 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 ভগবান করুক ওর যেন কিছু না হয়। গোপী, আমার খুব ভয় করছে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, উপরবেলা যা করে ভালোর জন্যই করে। আপনার বন্ধুও ভালো থাকবে ম্যাডাম। আমার অনেক আগে আসা উচিত ছিল। চলুন ম্যাডাম ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ গোপী, চলো। গোপী, তুমি একটা কাজ করো, তুমি এ ঘরে দেখো, আমি ওপরে দেখছি। আচ্ছা ম্যাডাম। প্রতীক্ষা, 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 কি কি বাজে গন্ধ আসছে এখানে। এখানে তো একটু বেশি গন্ধ আসছে। মনে হয় এই আলমারি থেকে আসতে। প্রতীক্ষা, আচ্ছা, কিছু জানা গেল? লাশ তো অনেকদিন আগের স্যার। গোপী, এসো। ওকে স্যার। হ্যাঁ গোপী, হ্যাঁ স্যার। বলো। তুমি জানলা ভেঙে ঘরে ঢুকেছো তো? না স্যার, আমি ওটা খুলিনি স্যার, ওটা তো খোলাই ছিল। জানলা খোলা ছিল আর দরজা বন্ধ ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, যাও বাইরে গিয়ে দাঁড়াও, নড়বে না কিন্তু। আগে চলো যাও। নাতাশা, ইয়েস স্যার। এই ঘরে যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখো, কোনো জিনিস যেন বাদ না যায়, কেমন? Yes, sir. ভালো করে দেখো। ওকে স্যার। মোনা কোথায়? হ্যাঁ মোনা, এবার বলো। এসিপি স্যার, হুম, আসলে আমার খুব চিন্তা হচ্ছিল।
প্রতীক্ষার ব্যাপারে। আমার ভয় করছিল ওর কিছু হয়ে যায়নি তো। ও আমার ফোনই আনসার করছিল না স্যার। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে এইভাবে আসার কি দরকার ছিল? স্যার ও খুব চিন্তায় ছিল। কি কারণে ও দুশ্চিন্তা ছিল? আনসারিং মেশিন? ও আমায় বলেছিল ওর জবে থেকে বিয়ে হয়েছে হ্যাঁ, ওর স্বামী ওকে খুব জ্বালাতন করে, কথায় কথায় মারধর করে। তারপর ও পুলিশে কোনো রিপোর্ট লেখায়নি? স্যার সেটা আমি জানি না। কেন জানো না? তুমি তো ওর খুব ভালো বান্ধবী ছিলে। আজ যখন ওকে আমি আবার ফোন করলাম, হুম। ও আমার ফোনের আনসারই দিল না। মনে হলো ওর কিছু একটা হয়েছে, তাই আমি এখানে এলাম। যখন ভিতরে আসলেন আপনি এখানে একজন লোকের লাশ দেখতে পেলেন। লোকের লাশ? আগে হ্যাঁ, এটা আপনার বন্ধু প্রতীক্ষার লাশ নয়, এটা কোনো ব্যক্তির লাশ যে মারা গেছে বেশ কয়েকদিন আগে। আর মোনার ওই যে লাশ যেটা আমরা ঘরের ভেতর থেকে পেয়েছি, সেটা তোমার বান্ধবী প্রতীক্ষার স্বামীর লাশ নয় তো? অত প্রতীক্ষা ওকে মেরে দিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, সেসব আমি কি করে জানবো? স্যার, এই ফটোটা পেলাম স্যার, আর ডকুমেন্টসের কিছু ছেঁড়া অংশ। হ্যাঁ স্যার, এটাই প্রতীক্ষা আর এটা বিক্রম। ও দেখি তো একটু এই লিগ্যাল ডকুমেন্টসে কিছু আছে কিনা। এগুলো তো প্রপার্টি ট্রান্সফারের পেপার মনে হচ্ছে অভিজিৎ। পাওয়ার অফ অ্যাটর্নি। স্যার, ঘরের অবস্থা দেখে মনে হয় পেপারের জন্য ঝামেলা হয়েছিল, আর সেই ঝামেলার যেটাই পেপার ছেঁড়া হয়। কি মনা, তোমার বান্ধবী প্রতীক্ষা খুব বড় লোক? মানে ওর অনেক টাকা আছে? হ্যাঁ স্যার, নিজের মা বাবার একমাত্র মেয়েও। সব প্রপার্টি তো ওরই নামে। ও স্যার, হ্যাঁ হ্যাঁ নাতাশা, কিছু পেয়েছো তুমি? স্যার এই আনসারিং মেশিনে কিছু মেসেজ রয়েছে। মেসেজগুলো প্লে করিয়েছিলে? ইয়েস স্যার। তাহলে ওখান থেকে কিছু পাওয়া যেতে পারে? বিশেষ কিছু নয় স্যার। আচ্ছা, কোনো ব্যাপার না। অভিজিৎ দেখো তো লাস্ট কল কাকে করেছে। হ্যালো, এটা কোথাকার নাম্বার? চেহা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ওকে, এই নাম্বার থেকে আপনার কাছে কখন ফোন এসেছিল? ওকে ওকে ওকে, কোন জায়গায়, কার নামে? ওকে, কি আইসি। ওনার কোনো মোবাইল নাম্বার পেয়েছিলেন আপনি? আচ্ছা প্লিজ দিন। 2032। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। 23শে মার্চ এখান থেকে শেষ ফোনটা করা হয়েছিল। একটা এয়ার টিকিট বুক করা হয়েছিল বিক্রমের নামে। 23শে মার্চ? ইয়েস স্যার। তার মানে এই বাড়িটা 3 মাস বন্ধ ছিল? স্যার এর মানে হলো যে এই খুনটা 3 মাস আগে হয়েছে। হ্যাঁ, হতে পারে। 3 মাস ধরে যে বাড়ি বন্ধ ছিল। আর একটা কথা স্যার, হ্যাঁ, টিকিটটা আফ্রিকা যাওয়ার জন্য কাটা হয়েছিল, কিন্তু ওই দিন বিক্রম আফ্রিকাতে যায়নি। কি? ফ্লাইটে সেদিন ওঠেইনি। ও অভিজিৎ, একবার বিক্রমকে ফোন করে দেখো তো, দেখো তো কি বলে। স্যার, কিন্তু কেউ কিছু তো এখানে দেখে থাকবে। নাতাশা, সব প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করো। আমার তো আগে থেকে সন্দেহ ছিল একদিন একদিন এরকম হবে। কেন, কিসের সন্দেহ? প্রতীক্ষার বিক্রমে রোজ 3 লড়াই ঝগড়া হতো। ও তো প্রতীক্ষার বাইরে আসা যাওয়াই বন্ধ করে দিয়েছিল, বারবার প্রাণে মারার হুমকি দিত ওকে। তাহলে তোমার মনে হয়েছে যে প্রতীক্ষাকে ও মেরে ফেলতো? হ্যাঁ, তাহলে তোমরা ওকে সাহায্য করনি কেন? অন্তত পুলিশে রিপোর্ট লেখাতে পারতে। আমি তো অনেকবার ভেবেছিলাম স্যার, কিন্তু ওই আমাকে বারণ করলো যে আমরা ঝামেলায় পড়ে যাব, তাই করিনি। আপনার ভয় পাওয়ার কারণে একজন মেয়ের জীবন বিপদে পড়েছে, বুঝলেন আপনি? 3 মাস ধরে এই বাড়িতে কেউ নেই, তোমরা একবার খোঁজ নিতে পারতে। স্যার, আমরা ভেবেছিলাম ওনারা অন্য বাড়িতে গেছেন। আচ্ছা, গত 3 মাসে আপনারা এখানে আর কাউকে দেখেছেন বাড়ির আশেপাশে ঘুরতে ফিরতে? না স্যার। স্যার আমার তো মনে হয় এই বিক্রমই প্রতীক্ষাকে কিছু একটা করেছে। যদি বিক্রম প্রতীক্ষার কিছু করে থাকে, তাহলে ও আমাদের হাত থেকে বাঁচতে পারবে না, বুঝেছেন?
স্যার মনে হয় এই লাশটাকে কোনো মিউজিয়াম থেকে আনা হয়েছে। হ্যাঁ সারিকা, আমারও তো মনে হচ্ছে সেই রকম কিছু। আমারও মাথা ঘুরে গেছে। তাহলে স্যার খুন হয়নি এই মানুষটার? বুঝতে পারছি না, মাথায় আসছে না যে এই লোকটিকে খুন করা হয়েছে না কোনো অসুখে মারা গেছে। সালুকে এর কি ধরনের অসুখ ছিল? খুব কঠিন অসুখ ছিল বস, বংশগত অসুখ, এলইডিসি। কিরকম অসুখ এটা ডক্টর সালুকে? বস, এটা এমন একটা অসুখ যদি পরিবারের কারো একজনের হয় তো বাকি লোকদেরও হয়। তার মানে একের পর এক সবারই হতে পারে এটা? একদম ঠিক, তার মানে বাড়ির কারোর হয়েছে মানে এরও হয়েছে? ঠিক বলেছো। তাহলে সালুকে অসুখটা কি সেটা তো আমাকে বলবে। সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া? হ্যাঁ, এটা এক ধরনের ব্লাড ডিসঅর্ডার বস। এদিকে এসে বলছি, এ দেখো, এ দেখছো, এই ক্ষেত্রে ব্লাড সেলগুলো এই রকম হয়ে যায় বস। রক্তে হিমোগ্লোবিন বাড়েই না। ও সালুকে, এই লোকটার কত বয়স হতে পারে? আমার মনে হয় এই লোকটির বয়স 50 থেকে 60 বছরের মধ্যে হবে। ও, তার মানে স্যার এই লাশটা বিক্রমের নয়? হ্যাঁ, প্রতিবেশীরা তো আমাদের বলল যে বিক্রম আর প্রতীক্ষা ছাড়া ওই বাড়িতে আর কেউ থাকেই না। হ্যাঁ স্যার, কি জানে এই লোকটা ওখানে কিভাবে এসে মরলো। স্যার, হ্যাঁ স্যার আপ ওই মনিটরটা দেখবেন একটু প্লিজ। এই দেখুন স্যার, এখানে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে এর মাথায়, আর যার কারণে এর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে, আর মাথায় আঘাত লাগার কারণে মৃত্যু হয়েছে এর। হুম। স্যার, হ্যাঁ কাজল। স্যার বিক্রমের নাম্বার যেটা আমাদেরকে ট্যুর কোম্পানি দিয়েছিল, ওই নাম্বারটা নিয়ে আমরা টেলিফোনের লোকদেরকে জিজ্ঞেস করেছি। কি জানা গেছে? স্যার এই নাম্বারটা এখন বিক্রমের নয়। বিক্রমের নয়? তাহলে হ্যাঁ, এটা স্যার। কার? এই নাম্বার অন্য কাউকে দেওয়া হয়েছে, কারণ বিক্রম এই নাম্বারটা বন্ধ করে দিয়েছে। স্যার একটাই রাস্তা আছে, এটাকে আমরা নিউজ পেপারে দিয়ে দিই। না কাজল, তাতে বিক্রম সতর্ক হয়ে যাবে আর পালিয়ে যাবে ও। স্যার আমরা ওর মা বাবার অ্যাড্রেস বের করেছি, গুড। যেটা ও মোবাইল নেওয়ার সময় ফর্মে লিখেছিল, ওর পার্মানেন্ট অ্যাড্রেস। তাহলে একটা কাজ করো, ওই বিক্রমের বাড়ি গিয়ে ওর মা বাবার সাথে কথা বলো, কথা বলে খোঁজ নেওয়ার চেষ্টা করো কোথায় লুকিয়ে বসে আছে এই বিক্রম। আরে কিছু মনে করো না বাবা, তোমাদের তো চিনলাম না। আসলে ব্যাপারটা হলো প্রথমবার এলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, এটা বিক্রমের বাড়ি? এটা বিক্রমেরই বাড়ি, কিন্তু তোমরা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? না স্যার, বিক্রম এখানে থাকে না, মানে আমাদের সাথে থাকে না স্যার। অনেক মাস ধরে আমি ওকে দেখিনি, বা এটা বলতে পারেন যে বছর ঘুরতে গেল ওর মুখটাও দেখিনি। হ্যাঁ, আমাদের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে। সম্পর্ক ভেঙে দিয়েছে? কিন্তু কেন? ব্যাস, আমাদের সাথে ওর বনিবনা হচ্ছিল না। ওকে কখনো ফোনও করেনি আপনাদের? বছর ঘুরতে গেল, ও একটাও ফোন করেনি। এখনো কোথায় আছে সেটাও জানি না। দেখুন, আপনাদের দুজনকে আমি আরও একটা সুযোগ দিচ্ছি। আপনাদের বিক্রম সম্পর্কে যা কিছু জানা আছে এখনই বলে দিন, পরে হয়তোবা এ সুযোগ আর পাবেন না আপনারা। বুঝেছেন? না স্যার, যতটুকু জানতাম আমরা বলে দিয়েছি, এর বেশি তো আমরাও কিছু জানি না। আগে না, আপনি এখনো কিচ্ছু বলেননি। স্যার, আমরা তো ওদের দুজনের মাঝে কথা বলার কোনো প্রয়োজনই মনে করিনি। আমরা এখন আসি। বিক্রমের ব্যাপারে যদি কিছু জানতে পারেন তো এটাই ভালো হবে যে আমাদের জানিয়ে দেবেন ফোনে। এই মহিলাকে আমার সন্দেহ হচ্ছে, নজর রাখো। বিবেক, আনসারিং মেশিনের সমস্ত রেকর্ডস চেক করেছো? সমস্ত মেসেজ চেক করেছি স্যার। বেশিরভাগই মেসেজ বিক্রম প্রতীক্ষাকে করেছে। তার মধ্যে বেশ কিছু মেসেজে একটা অদ্ভুত পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে। আমি বার্ড এক্সপার্টকে ডেকেছি স্যার। গুড স্যার। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যালো স্যার, আমার নাম গৌতম, আমি বার্ড এক্সপার্ট। গ্রেট। আগে গৌতম বাবু, দেখুন আমাদের কাছে কিছু পাখির ডাক রেকর্ড করা আছে। ইয়েস স্যার। আমরা চাইছি যে আপনি সেগুলো শুনে বলুন ওটা কোন পাখি এবং সেটা কোথায় পাওয়া যায়। হ্যাঁ স্যার, এক্ষুনি বলে দিচ্ছি। প্লিজ আসুন।
স্যার এটা গ্লুগো পাখির আওয়াজ। গ্লুগো? আগে হ্যাঁ স্যার। বিবেক, আর স্যার এই পাখিটা আমাদের এখানে পাওয়া যায় না, যারাই এটাকে পোষে তারা বাইরে থেকে নিয়ে আসে। তাহলে এটা বাইরের পাখি? আগে হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই শহরে এই ধরনের পাখি কে কে পোষে? দেখুন স্যার, যারাই একে পুষবে তারা একে বাইরেই রাখবে, কেননা একে বন্ধ জায়গায় রাখা যায় না। মানে কোনো পার্ক, রিসর্ট এরকম জায়গায়? আগে হ্যাঁ স্যার। স্যার জানতে পারা গেছে দুটো জায়গা আছে স্যার। একটা তো রিসর্টে যেখানে দুটো পাখি রয়েছে স্যার, আর একটা নার্সারিতে যেখানে 3টে আছে। 3টে পাখি নার্সারিতে? নার্সারি? কি হলো স্যার? পাখি। পাখি? এই ঝোপের মধ্যে পাখি? ফ্রেডি ঝোপের মধ্যে নয়, আওয়াজটা শোনো, পাখিদের আওয়াজ। হ্যাঁ তাই তো স্যার, আওয়াজ তো পাচ্ছি। মনে হচ্ছে আমরা ঠিক জায়গাতেই এসেছি। বিশেষ এই পাখিটা এই নার্সারিতেই আছে। কিন্তু এই বিক্রম এখানে কি করতে এসেছিল? হয়তো এই নার্সারিটাই ওর। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। গাছ কিনতে চান? ঘরের ভেতরের জন্য না বাইরের জন্য? মানে বলতে চাইছি গার্ডেনের জন্য। আপনি? এই নার্সারিটা আমার। আই এম টিনা। হাই, টিনা দেবী, আমরা সিআইডির অফিসার। ও সিআইডি? কোনো খুন হয়েছে নাকি? খুব বুদ্ধিমতী আপনি। সত্যি খুন হয়েছে? আগে হ্যাঁ। টিনা দেবী, আপনার নার্সারিতে গ্লুগো পাখি আছে কি? হ্যাঁ আছে, কিন্তু পাখির সঙ্গে খুনের কি সম্পর্ক? না, পাখিটার সঙ্গে খুনের কোনো যোগাযোগ নেই, কিন্তু খুনির সঙ্গে পাখিটার আছে। কিভাবে? খুনি একটা ফোন করেছিল, আর ফোনে পেছন থেকে ওই পাখিটার শব্দ পাওয়া গেছিল। আর এটা আমাদের আশা যে আপনি খুনিকে চেনেন। কি? আমি তাকে চিনি? হাউ ডে ইউ! একবার এই ছবিটা দেখুন। এই দুজনকে চেনেন আপনি? তুমি? হ্যাঁ স্যার, আমি এদেরকে দেখেছি। তুমি দেখেছো এই দুজনকে? হ্যাঁ স্যার, 2-3 বার দেখেছি। কোথায়? এই নার্সারিতেই? না, এই নার্সারিতে নয়, ওই পাশেই একটা কটেজ আছে, ওখানেই আসা যাওয়া করে। স্যার এখানে জিনিসপত্র সেইভাবে ছড়ানো যেমন প্রতীক্ষার বাড়িতে ছিল। এখানেও কিছু না কিছু ঘটেছে, লড়াই, ঝগড়াঝাঁটি অথবা কারোর খুন। স্যার খুনই হয়েছে। এই দেখুন, টেনে নিয়ে যাওয়ার চিহ্ন স্যার। মনে হয় কাউকে খুন করে এখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। স্যার খুব ভয়ানকভাবে খুন করেছে স্যার। এই দেখুন, দেওয়ালেও রক্তের দাগ। গুলিও চালানো হয়েছিল এখানে, বোঝা যাচ্ছে না কাকে মারা হয়েছিল। স্যার গুলি চলেছে কিন্তু আওয়াজ কেউ শুনতে পায়নি। গুলি চালালে তো হইচই পড়ে যায় সব, আর ওই নার্সারির লোকেরা তো গুলির শব্দই শুনতে পায়নি। বিবেক, হয়তো সাইলেন্সার লাগানো ছিল বন্দুকটায়। একটা কাজ করো, এখানে যতগুলো আঙুলের ছাপ পাও সব তুলে নাও, আর এই রক্তের স্যাম্পেলও। ইয়েস স্যার। স্যার ফোনের ওয়্যারটাও কেটে রেখেছে। টেলিফোনের কানেকশনও কেটে রেখেছিল। খুনি তো দেখছি সমস্ত প্রমাণ লোপাটের সব রকম চেষ্টাই করেছে, এমনকি লাশটাকেও অন্য কোথাও লুকিয়ে রেখেছে। কিন্তু স্যার খুনটা কার হয়েছে? প্রতীক্ষা নাকি অন্য কারোর?
সবটাই জানা যাবে নাতাশা। রক্তের চিহ্নটা তো পেছনের দরজার দিকেই এগোচ্ছে। এই চিহ্নটা তো নিচের দিকেই যাচ্ছে ক্রমশ। দেখতে হচ্ছে কত দূর যায় এই দাগটা। এখানে মাটিটা খুব নরম মনে হচ্ছে। যাকে খুন করা হয়েছে তাকেই মনে হয় পুঁতে রেখেছে। ফ্রেডি, এতে এতটা ভাববার কি আছে? ঘুরে দেখলেই হয়। স্যার, কবরে কিছু নেই স্যার, লাশটাকে বের করে নিয়েছে। বড় অদ্ভুত খুনি তো। যদি লাশটা বের করে নিয়েই যাবে তাহলে পুঁতে ছিল কেন? তখন ভয় পেয়ে হয়তো মাটিতে পুঁতে ফেলেছিল। বিবেক, ওটা কি? ব্রেসলেট স্যার। ব্রেসলেট? প্রতীক্ষার লাশ যদি এখানে থেকে থাকে তাহলে হয়তো এই ব্রেসলেটটাও ওরই হবে। এক কাজ করো, এখান থেকে মাটি নিয়ে নাও স্যাম্পেল হিসেবে। অন্তত এটুকু তো জানতে পারবো যে এই মাটিতে যে রক্ত মিশে আছে সেটা কার। বস, কটেজে যে রক্ত পাওয়া গেছে আর কবরের মাটিতে যে রক্ত পাওয়া গেছে, দুটো রক্তেরই ডিএনএ এক। ও, তার মানে সালুকে যে লোকটা কটেজে খুন হয়েছে তাকেই কবর দেওয়া হয়েছে, তাই তো? একদম ঠিক। কিন্তু এই রক্ত কোনো পুরুষের নয়, এই রক্ত একটি মেয়ের। কি বলছো তুমি? এই রক্ত কোনো পুরুষের নয়, মহিলার? ঠিক বলেছো। মানে প্রতীক্ষা বিক্রম কটেজে নিয়ে গিয়ে প্রতীক্ষাকে খুন করেছে? মানে বিক্রম প্রথমে প্রতীক্ষাকে মেরেছে আর তারপরে ওকে মাটিতে পুঁতে দিয়েছে। ঠিক কথা। স্যার, আরেকটা চমকে দেওয়ার মতো ব্যাপার জানা গেছে। চমকে দেওয়ার মতো? কি কি সারিকা? অভিজিৎ, যে রক্তটা আমরা ওই কবরের মাটি থেকে পেয়েছি ওটাতে গান পাউডার ছিল, আর যে রক্তটা কটেজ থেকে পাওয়া গেছে ওটায় গান পাউডার পাওয়া যায়নি। আশ্চর্য ব্যাপার, একই মহিলার দুটো জায়গায় রক্ত পাওয়া গেল, একটাতে গান পাউডার পাওয়া গেছে আর একটাতে কিছুই নেই। সেটা কি করে সম্ভব সারিকা? হ্যাঁ স্যার, আমি তো শুধু এটুকুই বলতে পারি, দুটো রক্তের নমুনা থেকে যেটা পেয়েছি। বস, এখনো অনেক চেক করছি, যখনই আমি কিছু জানতে পারবো তোমাকে জানিয়ে দেবো। সালুকে, ওই যে বুলেটের সেলটা পাওয়া গেছে কটেজের ভেতরে, সেটার ব্যাপারে কি জেনেছো? হ্যাঁ, ওই শেল। হ্যাঁ, এই শেলটা থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট তো পাওয়া গেছে, কিন্তু এটা কার জানা যায়নি। আরে, কারণ দেখো, প্রতীক্ষার তো লাশ পাওয়া যায়নি, আর বিক্রমের কোনো খোঁজ নেই। আর এই যে লাশটা আমরা পেয়েছি সেটা এতটাই পচে গেছে যে এর আঙুলের ছাপ নেওয়াটাও খুব মুশকিল। ব্যাস, হয়ে গেল, কেস খতম। এই ভাই ফ্রেডি, তুমি সবসময় কেস খতম করে দেওয়ার কথা ভাবো কেন? খতম কেন হবে? বাস ওই প্রতীক্ষার বাড়ির মধ্যে মোনার গায়ে যে লাশটা পড়েছিল, ওই লোকটির আর প্রতীক্ষার দুজনের একই অসুখ আছে। যদি ওই রক্ত যেটা কটেজ থেকে পাওয়া গেছে সেটা প্রতীক্ষার হয় তবেই। তার মানে হলো যে মেরেছে আর প্রতীক্ষা পরস্পর আত্মীয়। শোনো অভিজিৎ, কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই আছে। তার মানে হলো অভিজিৎ, এই ব্যাপারে একমাত্র বিক্রমই বলতে পারবে। ওই বিক্রমকে খোঁজো, ওই বলতে পারবে প্রতীক্ষার মৃত আত্মীয়র আসল পরিচয় কি। হ্যাঁ, তুই চিন্তা করিস না বাবা। হ্যাঁ, এখানে সবকিছু ঠিক আছে। কিছু হলে আমি ফোন করে দেব, ঠিক আছে? তুই তোর খেয়াল রাখবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেব। আচ্ছা দাদা শুনুন, 5 বছরের বাচ্চার জন্য জামা দেখান।
একদম কালারফুল হওয়া চাই, লেটেস্ট ফ্যাশনের। আঙ্কেল আমাকেও দেখাবে 3 বছরের বাচ্চার জন্য ফ্রক। হ্যাঁ আরে এটা তো টি শার্ট। আন্টি আপনি একটু সাহায্য করুন না, আসলে কি বাচ্চাদের জামা কাপড়ের ব্যাপারে আমি বিশেষ কিছু জানি না। সে তো ঠিক আছে মা, কিন্তু আমি তো তোমার পছন্দ জানি না। সবকিছু চলবে, যেগুলো আপনি পছন্দ করছেন সেগুলোও চলবে। আপনি কার জন্য নিচ্ছেন? আপনার আপনার নাতির জন্য। নাতির জন্য? কটা নাতি নাতনি আছে আপনার? ব্যাস একটাই নাতি আমার, ছেলেও একটা আর নাতিও একটা। এটা তো খুব ভালো কথা, ছোট পরিবার সুখী পরিবার। একদম ঠিক বলেছো তুমি। আন্টি আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে। দাদা একটু ওটা দেখান না। যত ভালো ভালো রং আছে সব দেখাও। এনার মনের ইচ্ছেটা যেন আদৌ অপূর্ণ না থাকে। সিআইডি আপনারা এখানে? তুমি তুমি ডেকেছো না এদের? হ্যাঁ কি করব, কাজটাই এরকম। পাপা আমাকে ধরতে সানি। পারো না, পাপা আমাকে ধরো, শোনা আস্তে, আরে লেগে যাবে তোমার, আস্তে। পাপা আমাকে ধরো, আমাকে সানি, ধরো, লেগে যাবে পাপা তোমার। আমাকে ধরো। আরে আরে শোনা শোনা, দাঁড়াও, লেগে যাবে। আই এম সরি, আপনাদের ঠিক চিনতে পারলাম না। কিন্তু আমরা ঠিক চিনতে পেরেছি, তোমার নামই বিক্রম, তাই তো? কিন্তু আপনারা? এটা আপনার ছেলে তাই না? হ্যাঁ আমার ছেলে সানি। সানি, সানি কোথায় গেলে? আর ইনি আপনার স্ত্রী, তাই তো? হ্যাঁ ঠিক, কিন্তু আপনারা এত কিছু জানলেন কি করে? প্রতীক্ষার নাম শুনেছেন নিশ্চয়ই। প্রতীক্ষা? এই প্রতীক্ষা কে? সেটা তুমি একেই জিজ্ঞাসা করে নাও। তুমি সানিকে ভেতরে নিয়ে যাও, আমি আসছি। আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? দেখুন দেখুন, আমি কিছু করিনি। আপনার কি বলছেন? আমার কিছুই মাথায় ঢুকছে না। মাথাতেও ঢুকবে আর সবকিছু মনেও পড়বে। তুমি আমাদের সঙ্গে বেরো, চলো চলো। পলাচ্ছিস কোথায়? দেখুন স্যার, স্যার আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। কিছু করিসনি? হ্যাঁ স্যার। তাহলে পালাচ্ছিস কেন? স্যার আমি মানছি, আমার আর প্রতীক্ষার মাঝখানে ঝগড়াঝাটি লেগেই থাকতো, কিন্তু সত্যি স্যার, সত্যি বলছি আমি ওর খুন করিনি স্যার। ওখানে ওই কটেজে রক্ত পাওয়া গেছে, রক্ত, বুঝেছিস? মাটিতে টেনে নিয়ে যাওয়ার দাগ আছে রক্তের। কোন কটেজ? নাও, এত তাড়াতাড়ি কটেজটাও ভুলে গেলি? হ্যাঁ, সেই কটেজ যেখানে তুই প্রতীক্ষাকে নিয়ে গেছিলি, বুঝেছিস? দেখুন, আপনারা অযথা আমার ওপর সন্দেহ করছেন। এক তো এক কোণে লুকিয়ে বসেছিলে ওই নার্সারির পাশের একটা বাড়িতে, আর বলছিস তুই কিছু জানিস না? হ্যাঁ, চুপচাপ মুখ খোল আর বল আসল সত্যিটা কি। স্যার সত্যি বলছি, আমি জানি না প্রতীক্ষা কোথায়, ওর কি হয়েছে, আমি কিচ্ছু জানি না স্যার। তুমি জানতে না? প্লেনের টিকিট তুমিই তো কেটেছিলে বাইরে যাওয়ার জন্য। হ্যাঁ স্যার। আর প্রতীক্ষা তোমার সঙ্গেই ছিল? হ্যাঁ। যদি প্রতীক্ষা তোমার সঙ্গেই ছিল, তাহলে উধাও হলো কি করে? কিভাবে নিখোঁজ হলো? আরে বাড়ির লোকজনদেরও বলে দিয়েছিল কেউ যেন এর সম্পর্কে কিচ্ছু না বলে। স্যার, ডক্টর সালুকে রিপোর্ট পাঠিয়েছে স্যার। এই নাও, দেখো এদিকে, আর জোরে জোরে পড়ো। কি লেখা আছে? ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ। স্যার, এটা কার আঙুলের ছাপ? তোমার আঙ্গুলের ছাপ। তোমার। যেখানে আমরা রক্ত পেয়েছি সেখানে আমরা একটা সেলও পেয়েছি। আর সেল কখন পাওয়া যায়? যখন গুলি চালানো হয় তখন।
আর সেলের ওপর তোমার আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। আর প্রতীক্ষার ওপর তুমি গুলি চালিয়েছো। ওকে খুন তুমি করেছো। না স্যার, আমি খুন করিনি, এটা মিথ্যে। বাকি সবাই মিথ্যে, তুই একাই সত্যি। হ্যাঁ, ওঠ ওঠ। এবার মনে পড়লো প্রতীক্ষাকে গুলি করেছিস তো? বল। হ্যাঁ, আমি প্রতীক্ষাকে গুলি করেছিলাম। এবার জায়গায় আয়। মুখ খুলেছে স্যার, বল কি করেছিস তারপর? স্যার, আমি ওখানে গর্ত খুঁড়ে ওকে ওখানে পুঁতে দিয়েছিলাম। কোথায়? কটেজের পেছনে। কেন খুন করেছো তুমি ওকে? কেন মেরেছো? স্যার, আমি ওর সাথে টাকা আর সম্পত্তির জন্য বিয়ে করেছিলাম, কিন্তু প্রতীক্ষাকে বারবার বলার পরেও ওই প্রপার্টিটা আমার নামে করেনি। সেই জন্যই মারলে ওকে? আমার কাছে আর কোনো উপায় ছিল না। আচ্ছা, ওইটা কোন লোকের লাশ যেটা তোর মুম্বাইয়ের বাড়িতে ছিল? লোকের লাশ? হ্যাঁ, একজন 50 বছর লোকের লাশ। কে ছিল সে? উনি প্রতীক্ষার আঙ্কেল হবেন, মহেশ। স্যার, উনি এই প্ল্যানে আমার সাথে যুক্ত ছিলেন। প্রতীক্ষার আঙ্কেল মহেশ, সেও তোমার সঙ্গে ছিল? বাহ বাহ বাহ। টাকার লোভে পড়ে তো তোমরা না কোনো সম্পর্ক দেখো, না কোনো বন্ধুত্ব। কিন্তু স্যার, সত্যি বলছি, আমি উনাকে মারিনি। প্রতীক্ষার লাশটা কোথায়? আমাদের ওই লাশটা চাই, বুঝেছিস? স্যার, আমি জানি না যে ওই লাশটা কোথায়। জানিস না তুই? খাবি আর একটা চড়? হ্যাঁ স্যার, স্যার একটা কি, আপনি আরো 10টা যদি মারেন না, তাহলেও আমি বলতে পারবো না ওই লাশটা কোথায়। লাশ কি অন্য কেউ বের করে নিয়েছে? হ্যাঁ, নাতাশাকে ব্রেসলেটটা দেখাও। এই ডায়মন্ডের ব্রেসলেটটা ভালো করে দেখো, এটা চেনো তুমি? এটা প্রতীক্ষার ব্রেসলেট নয়, কারণ প্রতীক্ষা কখনো ব্রেসলেট পরতো না। কি? এই প্রতীক্ষার লাশটা গর্ত থেকে গেল কোথায়? যদি এ বিক্রম না বের করে থাকে তাহলে? স্যার, এটা হতে পারে যে লাশ লুকানোর সময় কেউ দেখে ফেলেছিল হয়তো। কিন্তু স্যার, লাশটাকে কেউ বাইরে বের করতে যাবে কেন? কি করবে সে ওটা নিয়ে? হতে পারে এমন কোনো লোক যে লাশ বিক্রি করে। কোনো মহিলাও হতে পারে স্যার। লাশ তোলার সময় তার ব্রেসলেট হয়তো পড়ে গেছে, কারণ ব্রেসলেট প্রতীক্ষার তো নয়। স্যার, এই ব্রেসলেটটা যার, তাকে খুঁজে বের করতে হবে। স্যার, হ্যাঁ স্যার এই দেখুন, মনে হচ্ছে যে এটা ভেঙে গেছিল, আলাদা লাগানো হয়েছে। এটা তো অন্য ক্লিপ লাগিয়েছে। আর স্যার, এর ওপরে কেসিপি লেখা আছে। কেসিপি? স্যার, জুয়েলারি শপে দেখিয়ে জিজ্ঞাসা করি কোথায় রিপেয়ার করিয়েছিল এটা। দয়া, এটাও খোঁজ নাও যে কেসিপি কোন কোম্পানির ট্রেডমার্ক। তুই কি রে, কত সময় লাগে আসতে? এনারা দুজন অপেক্ষা করছেন। সিআইডি আমার জন্য অপেক্ষা? আমি কি করেছি স্যার? ভয় পেও না, তুমি কিছু করোনি। একবার একটু এই ব্রেসলেটটাকে দেখো মন দিয়ে। তুমিই রিপেয়ার করেছিলে না? হ্যাঁ স্যার, এটা তো আমিই ঠিক করেছিলাম, কিন্তু এটা তো ঠিক করেছি প্রায় 2-3 মাস হয়ে গেছে। এমন কি ব্যাপার ঘটেছিল যে এখনো সব মনে আছে তোমার? স্যার, ওই মহিলা যিনি এটা নিয়ে এসেছিলেন না, ওনার খুব তাড়া ছিল, আর উনি এসেই বললেন যে ওনার কাছে সময় নেই, আপনি এটাকে যেভাবেই হোক তাড়াতাড়ি জুড়ে দিন। আমি ওনাকে বললাম যে এই ধরনের মেটেরিয়াল আমরা রাখি না, আর এটাও বললাম যে আপনি কালকে এসে নিয়ে যাবেন। উনি শুনলেনই না। কে ছিল ওই মহিলা? চেনো কে? আমি তো ঠিক চিনি না ওনাকে, তবে এই মোটামুটি 30-35 বছরের মহিলা হবেন, চুলগুলো সব ছোট ছোট করে কাটা। আচ্ছা আচ্ছা, ওই মহিলাটার ব্যাপারে আর কিছু বলতে পারবে? মনে আছে তোমার? হ্যাঁ স্যার, বলছিলেন যে উনি শহরের বাইরে থাকেন আর রোজ রোজ আসতেও পারবেন না, আর হঠাৎ করে আমি ওনার হাত দেখতে পাই। তো কি দেখেছিলে? ওনার হাতে কিছুটা মাটি লেগেছিল, নখের মধ্যেও। আমার মনে হয় এই মহিলাকে কোথায় যেন দেখেছি। এই টিনাই বাইরে থাকে শহর থেকে, নার্সারিতে।
সিআইটির লোকেরা আবার আপনারা আবার এসেছেন? কি হয়েছে? যে লোকটাকে আপনারা খুঁজছিলেন পেয়েছেন? হ্যাঁ, তাকে তো পেয়েছি, কিন্তু ওই লাশটাকে পাইনি। ও বলেনি আপনাদের? আপনাদের কাছে লুকিয়ে রাখাটা ঠিক না। হ্যাঁ, কিন্তু ও আপনারই মতো সব কথা বলেনি আমাদের। সব কথা? আমি তো সবকিছু বলে দিয়েছি। আচ্ছা, এই লোকটাকে আপনি চেনেন? আসুন। তুমি? হ্যাঁ স্যার, এই ম্যাডাম ছিলেন যিনি বেস্টটা ঠিক করেছিলেন। এটাকেও হয়তো আপনি ভুলে যাননি, তাই না? ওই কটেজে লাশটাকে কে পুঁতেছে? আমি কি করে জানবো? আপনারা আমাকে কেন ভাসাচ্ছেন? আমি কিচ্ছু করিনি। তোমার ব্রেসলেটটা ওখানে কি করে এলো? হ্যাঁ, জানি না। বলো, কার খুন করেছো তুমি? আমি কোনো খুন করিনি। করনি? না, খুন করনি? কিচ্ছু জানি না। আমি কাউকে মারিনি। ওঠো, চলো। প্রতীক্ষার লাশটা বের করেছিলে তুমি? হ্যাঁ, না, আমি কারোর লাশ বার করিনি। ওই ওই রাতে আমি ও মাই গড, নিজের স্ত্রীকে মেরে মাটিতে পুঁতে দিচ্ছে। যদি রেকর্ডিং করে নি তাহলে লাখ টাকা কামাবো। দুটো লোকের ছায়া। বলতে পারবে ওরা কারা ছিল? না, দুটো লোক লাশ বের করেছিল কবর থেকে। তোমার এই ক্যামেরাটা। স্যার, হ্যাঁ, রেডি স্যার। এখনই জানতে পারা যাবে যে লাশটা গেছে কোথায়। স্যার, কিছু ফটো রয়েছে। আর একটা ভিডিও রেকর্ডিংও আছে স্যার। গ্রেট, এবার এটা প্লে করো। স্যার, এটা তো কিছু নেই, মনে হয় রেকর্ডিং হয়নি। থাকতে পারে অভিজিৎ, এখনো তো বাকি আছে। ফরওয়ার্ড করো, ফরওয়ার্ড করো। এক মিনিট পজ করো, পিছিয়ে যাও আর একটু। স্যার, এবার প্লে করো। স্যার, রেকর্ডিং তো হয়েছে, তবে পরিষ্কার বোঝা যাচ্ছে না স্যার। দুজন আছে দয়া, একজন পুরুষ, একজন মহিলা। ব্যাস, স্টপ। ওই দেখো, প্রতীক্ষার ঘর থেকে যে লাশটা আমরা পেয়েছিলাম তার গায়েও এই ধরনের পোশাক পরা ছিল। হ্যাঁ স্যার, ওরকমই সাসপেন্ডার আর ওরকমই শার্ট। এক মিনিট, ধরো, পিছিয়ে যাও, পজ করো। এবার জুম করো। মোনা? হ্যাঁ, মোনা এখানে কি করছে? কিন্তু এই মোনা এখানে কি করছে? সেটাই তো অদ্ভুত ব্যাপার স্যার। এই বলছিল প্রতীক্ষাকে পাওয়া যাচ্ছে না, আর সেই নাকি প্রতীক্ষার লাশটাকে গর্ত থেকে বের করছে। স্যার, আমি মোনাকে ফোন করে দেখি এখনো কোথায়। হ্যাঁ, না ভাই, এসিপি সাহেব, বস, আর একটা ধামাকা। তুমি ধামাকা ছাড়া কখনো এসেছো? আরে কথাটা তো শোনো ভাই। কি বলো? দেখো,
যে রক্তের নমুনা তোমরা কটেজের মধ্যে থেকে পেয়েছিলে আর যে রক্তটা তোমরা কবরের মাটি থেকে পেয়েছিলে সেটা একই লোকের। ঠিকই একই লোকেরই বটে, কিন্তু কিন্তু কি ডক্টর স্যার? কিন্তু বস, আমার মনে হচ্ছে এই রক্তটা 3 মাসের পুরনো নয়। কি? 3 মাসের পুরনো নয়? না, তাহলে রক্তটা 1 সপ্তাহের পুরনো। কি স্রেফ 1 সপ্তাহ পুরনো? একদম। তার মানে প্রতীক্ষা বেঁচে আছে? ও, আর স্যার এই মোনাকেও ফোনে পাওয়া যাচ্ছে না। মোনাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। এই সব কিছু মোনারই চক্কর। তোমার মনে আছে প্রতীক্ষার সিকেল সেল অ্যানিমিয়া আছে? একদম। আর বস, এই সিকেলসের অ্যানিমিয়ার পেশেন্টদের প্রত্যেক দিন 1 মিলিগ্রাম ফলিক অ্যাসিড ওষুধ নিতে হয়। এর অর্থ প্রতীক্ষা এই ওষুধ এখনো নিচ্ছে? এক্স্যাক্টলি। স্যার, ফার্মাসির লোকটা ইশারা করছে স্যার। আমি এখনই গিয়ে ওকে ধরে ফেলি। না ফ্রেডি, অপেক্ষা করো, আমাদের ওকে ফলো করতে হবে। আরে এ তো মোনা। তাহলে এখানে লুকিয়ে রেখেছে প্রতীক্ষাকে? আমাদের সামনে সব কেমন চেপে গেছে, যেন কিছু জানেই না। এরকমটাই হয় স্যার, যাদের বেশি ভোলা ভালা দেখতে লাগে তারাই আসলে বদমাশ হয়। আচ্ছা, না না, আমি সেরকম নই। আমি দেখতে যেরকম ঠিক সেরকম। আচ্ছা আচ্ছা, চুপ করো। ও আচ্ছা, মনে হয় প্রতীক্ষাকে ওই ঘরে মোনা লুকিয়ে রেখেছে। চলো। আরে নিজেকে ইঞ্জেকশন দিচ্ছেন? সিআইডি? মোনা দেবী, ওঠান ওঠান ওই ওষুধের ইঞ্জেকশনটা, যেটা তোমার প্রতিদিন দরকার হয়, তাই তো? ওঠাও। কেন, তোমারও অসুখ আছে নাকি? সিকেল সেল অ্যানিমিয়া? কি প্রতীক্ষা? এ এ আপনারা কি বলছেন? আমি তো মোনা। সেটা তো ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে যে তুমি মোনা না প্রতীক্ষা। পালিয়ে কোথায় যাচ্ছিস? এবার বলো প্রতীক্ষা, এমন কি কথা ছিল যে কারণে বিক্রম তোমার জীবন নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল? ও আমার সম্পত্তি হাতাতে চাইছিল। আসলে ও আমাকে বিয়েও শুধু সম্পত্তির জন্যই করেছিল। আর মহেশ? ও আমার কাকা না, জানোয়ার ছিল। ও চাইতো আমার সব সম্পত্তি আমি ওর নামে করে দিই, নইলে আমাকে মেরে দিত। তার মানে সবাই তোমার সম্পত্তির পিছনে পড়েছিল? হ্যাঁ। আর মোনা, যার মুখোশ পরে তুমি ঘুরে বেড়াচ্ছ, তাকেও তুমি খুন করেছো? না, আমি ওকে মারিনি। ওই তো একমাত্র বন্ধু ছিল আমার, যে আমার ভালো চাইতো। এমনকি ও আমার জন্য নিজের প্রাণও দিয়ে দিয়েছে। তোমার জন্য প্রাণ দিয়ে দিল মানে? মহেশ আঙ্কেল মেরেছে ওকে। মহেশ? হ্যাঁ, যেদিন রাতে বিক্রম আর মহেশ আঙ্কেল আমায় মারতে চেয়েছিল, আমি মোনাকে ফোন করেছিলাম। আমি ওকে বলেছিলাম বিক্রম আমায় মারতে চায়। তারপর? আমি মোনাকে মহেশ আঙ্কেলের ব্যাপারে কিছু বলার আগে ফোনটা হঠাৎ কেটে গেল। বিক্রম নার্সারির পাশের কটেজে আমাকে ডেকে নিয়ে গেল। আর তুমি চলে গেলে ওর সঙ্গে? আপত্তিও করলে না?
যখন তুমি জানতে বিক্রম তোমার প্রাণ নেওয়ার চেষ্টা করছে, তারপরেও কেন গেলে? আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর মোনা এলো তোমাকে বাঁচাতে, তাই তো? মোনা মহেশ আঙ্কেলকে নিয়ে এসেছিল। বিক্রম আমায় মরা ভেবে মাটি চাপা দিয়ে চলে যায়। মোনা দেখতে পায় যে টিনা মাটি থেকে বের করে আমার ফটো তুলছে। আর ওরা দুজনে টিনার মাথায় কিছু দিয়ে বাড়ি মেরে ওকে অজ্ঞান করে দিল। হ্যাঁ, মোনা আর মহেশ আঙ্কেল আমায় ঘরের ভেতরে নিয়ে যায়। আমার অল্প অল্প জ্ঞান ছিল। আমি দেখলাম মহেশ আঙ্কেল মোনাকে বলছিল যে ওনার কোনো দরকারি কাজ পড়ে গেছে, তুমি প্রতীক্ষাকে নিয়ে হসপিটালে যাও। মোনা আমায় হসপিটালে নিয়েই যাচ্ছিল যে মহেশ আঙ্কেল ওর মাথায় বন্দুক ধরে। উনি ওকে গুলি মারতে যাচ্ছিলেন। আমি ওকে বাঁচানোর অনেক চেষ্টা করি, কিন্তু কিছু করার আগেই মহেশ আঙ্কেল ওকে গুলি করে দেয়। এসব আমি দেখতে পারিনি। আমি হাতের কাছে যা পাই তাই দিয়ে মহেশ আঙ্কেলের মাথায় মারি, আর উনি মরে যান। গুলি লাগার পরেও মোনা আমায় হসপিটালে নিয়ে গেছিল। মোনা তো মারা গেল, কিন্তু আমি বেঁচে গেলাম। প্রতীক্ষা বা মোনা, তুমি একটা খুন করেছো। কারণ যাই হোক না কেন, আইন অনুযায়ী এই অপরাধের জন্য তোমার শাস্তি হবেই। কাজল, নিয়ে যাও একে। চলো। বেচারি সম্পত্তি বাঁচানোর জন্য খুন করে দিল। এটাই হয়। স্যার, হ্যাঁ, আমার ছুটি চাই কালকের দিনটা। কেন? সব ঠিকঠাক তো? সবকিছু ঠিক আছে স্যার, অল ইজ ওয়েল। ফেডরিক, অল ইজ ওয়েল আছে তো? অল ইজ ওয়েল যখন ফ্রেডি, তখন ছুটি কিসের? স্যার, কালকে হলো 25শে জুলাই। 25শে জুলাই? আচ্ছা আচ্ছা, তোমার বিবাহ বার্ষিকী তাহলে? ও বাবা, আমার বিবাহ বার্ষিকী নয় স্যার। 25শে জুলাই ঠিক রাত 8টার সময় সোনি টিভিতে একটা সিনেমা হবে, 3 ইডিয়টস। 3 ইডিয়টস? হ্যাঁ স্যার, আর এই ছবিটা আমি আমার বউয়ের সাথে বসে একসাথে দেখতে চাই স্যার। আর যদি ওর সাথে বসে দেখতে না পারি তাহলে অল ইজ ওয়েল থাকবে না। 3 ইডিয়টস, হ্যাঁ, আরে খুব ভালো সিনেমা, আমি দেখেছিলাম। ফেডরিক, তুমি অবশ্যই দেখবে তোমার স্ত্রীর সঙ্গে। আমি তো চাই তোমরা সবাই ছুটি নিয়ে 3 ইডিয়টস সিনেমাটা দেখো। ভালো সিনেমা। থ্যাংক ইউ স্যার।